গল্পে শুরু হয় এক ঝড়ের রাতে। পুরো আইল্যান্ডের বিদ্যুৎ চলে গেছে। এই আইল্যান্ডে বসবাস করে শুধুমাত্র গুটি কয়েক পরিবার। এখানকার মেয়র ববি নামের এই লোক। ববির স্ত্রীর নাম গ্রেস, আর গ্রেসের মা অর্থাৎ ববির শাশুড়ি ফেই একজন অ্যালজাইমার পেশেন্ট। ববিরা বহুদিন ধরে একটি সন্তানের চেষ্টা করছে, তবে প্রতিবারের মতো এবারেও তাদের সন্তানটি নষ্ট হয়ে যায়। এই ঝড়ের রাতেই গ্রেসের মিসক্যারেজ হয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে গ্রেস। ববি তাকে শান্ত করার চেষ্টা করছে। এদিকে ফেইয়ের শরীরও আজ ভীষণ খারাপ। স্ত্রীকে শান্ত করে ববি ফেইকে নিয়ে এসে বারান্দায় বসে। তখনই সেখানে আসে বো নামের একজন ব্যক্তি, যে ববির খুবই ভালো বন্ধু। বো তার ছেলে জুনিয়রকে গ্রেসের কাছে রেখে ববিকে নিয়ে বেরিয়ে যায় ইলেকট্রিসিটি ঠিক করতে। গ্রেস সদ্য সন্তানহারা হলেও নিজেকে একদমই সামলে নিয়েছে। সে মেনেই নিয়েছে এটাই তার নিয়তি। এদিকে গাড়িতে ববিকে স্মোক করতে দেখে বো জানতে চায় সে তো স্মোকিং ছেড়ে দিয়েছিল। ববি বলে, প্লিজ বো, আজ এসব বলো না। বো ববিকে সান্ত্বনা দিয়ে বলে, গ্রেসের যে সমস্যা হচ্ছে সেটা খুবই কমন বিষয়, এটা নিয়ে এত চিন্তা করো না। এরপর তারা দুজন মিলে পুরো আইল্যান্ডের বিদ্যুৎ ঠিক করে। বিদ্যুৎ ফিরিয়ে আনার পর বো এবং ববি সমুদ্র পাড়ে এসে গল্প করতে থাকে। তখনই তাদের কানে আসে একটি বাচ্চার কান্নার আওয়াজ। ধীরে ধীরে সেই বাচ্চার কান্নার আওয়াজে পৌঁছে যায় পুরো আইল্যান্ডে। সবাই ছুটে আসে সমুদ্র তীরে। বো এবং ববি ছুটে যায় সমুদ্রের দিকে। দেখতে পায় রাতের ঝড়ে একটি বোট ভেসে এসেছে তীরে, আর বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে সেই বোটের ভেতর থেকেই। সবাই তাড়াতাড়ি করে সেই বোটটিকে উল্টানোর চেষ্টা করে। ববি তড়িঘড়ি করে জলে ডুব দিয়ে প্রবেশ করে বোটটির ভেতরে। তখনই একটি পেরেক লেগে তার শরীরে ক্ষত হয়, তবে রক্তাক্ত অবস্থাতেই ববি সেই বাচ্চাটিকে কোলে নিয়ে উঠে আসে তীরে। একটি ফুটফুটে মেয়ে ভেসে এসেছে সমুদ্র থেকে তাদের এই আইল্যান্ডে। বউ দেখতে পায় ববির শরীরে ক্ষত চিহ্ন, তবে টি শার্টটা তুলতেই সে খেয়াল করে ববির শরীরের ক্ষত একদমই ঠিক হয়ে গেছে, যেন তার বিন্দুমাত্র চিহ্নও তার শরীরে নেই। তারা বুঝতে পারে এই বাচ্চাটি কোনো সাধারণ মানুষ নয়। সমুদ্র তাদের কাছে যেন স্বয়ং কোনো দেবতাকে পাঠিয়েছে সেই ঝড়ে। গ্রেস এবং ববি আজ অনেক খুশি। যে সন্তানের জন্য এত চেষ্টা করার পরেও আজ পর্যন্ত তারা বাবা মা হওয়ার সুখ উপভোগ করতে পারেনি, আজ স্বয়ং উপরালাই তাদের কাছে সন্তান রূপে পাঠিয়েছে এই ফুটফুটে মেয়েটিকে। তারা তার নাম রাখে আয়লা। এরপর 10 বছর কেটে যায়। আয়লা এখন অনেকটাই বড়। ববির আদরের মেয়ে আয়লা, তবে শুধু ববিরই নয়, এই আইল্যান্ডের সবারই আদরের মেয়ে সে। রোজ সকালে তার বাড়ির সামনে লাইন লেগে যায় গ্রামবাসীদের, শুধুমাত্র কিছুক্ষণের জন্য আয়লার সামনে বসে তার কথা শোনার জন্য। এই আইল্যান্ডের সমস্ত বাচ্চাকে স্কুলে পড়ায় ফেই, আর এখানকার স্কুলের পড়াশোনা খুবই ভিন্ন। এখানে বাচ্চাদের পড়ানো হয় এই আইল্যান্ড সম্পর্কে। তাদের পড়ানো হয় পৃথিবীতে যাই কিছু হয়ে যাক না কেন, সব শেষেও অবশিষ্ট থাকবে তাদের এই আইল্যান্ড। ক্লাস শেষ করার পর সমস্ত বাচ্চারা আয়লার সামনে এসে তাকে ধন্যবাদ জানায়। তাদের একটাই কথা, অল থ্যাঙ্কস টু আয়লা। স্কুল শেষে আয়লা আর জুনিয়র ঘুরতে চলে যায় সমুদ্র তীরে। তারা রোজই এখানে আসে মাছ দেখার জন্য, খেলার জন্য। সেখানে আয়লা বাইনোকুলার দিয়ে দেখতে পায় সমুদ্রে একটি জাহাজ। এটা দেখেই সে জুনিয়রকে কথাটা জানায়, আর তাদের কথা থেকে স্পষ্ট বোঝা যায় এই আইল্যান্ডের মানুষ এই আইল্যান্ড থেকে কখনো মেইনল্যান্ডে যায় না। এমনকি তারা মেইনল্যান্ডারদের অর্থাৎ এই আইল্যান্ডের বাইরের মানুষদেরকে ঘৃণা করে। এখানে না তো কোনো টিভি রয়েছে আর না তো কোনো রেডিও, তবে জুনিয়রদের বাড়িতে আগে একটা রেডিও ছিল, যেখানে মেইনল্যান্ডারদের প্রোগ্রাম শোনা যেত। আয়লা খুবই কৌতূহল হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা মেইনল্যান্ডারদের আওয়াজ কেমন? জুনিয়র জানায় তারা আমাদের মতো করেই কথা বলে। আয়লা জিজ্ঞেস করে, সেই রেডিও এখন কোথায় আছে? জুনিয়র উত্তর দেয়, সেটা নষ্ট করে দিয়েছে। যখন এই পুরো আইল্যান্ডবাসীরা মেইনল্যান্ডারদের থেকে নিজেদের আলাদা করে নিয়েছে, তখনই সমস্ত টিভি রেডিও তারা নষ্ট করে দিয়েছে। তখনই হঠাৎই আয়লার চোখে পড়ে একটা মৃত হরিণের দেহ, যার মৃতদেহে অনেক মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আয়লা গিয়ে হাত বাড়িয়ে দেয়, আর সমস্ত মৌমাছি এসে তার হাতে বসে। আয়লার ভীষণ আনন্দ হচ্ছিল, তবে কিছু মৌমাছি জুনিয়রের শরীরেও বসে। জুনিয়র ভয় পেয়ে আয়লাকে ডাকতে থাকে, তার কাছে সাহায্য চাইতে থাকে। আর এটা দেখে আয়লার কিছু একটা মনে হয়, সে একটু ভয় পেয়ে যায়। চোখ বন্ধ করে হাত মুঠো করে নেয়, আর তখনই দেখানো হয় সেই কিং টাইড, যেরকম ভেবে আয়লা এখানে ভেসে এসেছিল। এরপরেই দেখা যায় আয়লার হাতে থাকা সমস্ত মৌমাছি মরে পড়ে আছে মাটিতে, যা দেখে আয়লা এবং জুনিয়র দুজনেই অবাক হয়ে যায়। যার উপস্থিতি, যার ছোঁয়ায় পুরো গ্রামবাসীর দুঃখ কষ্ট দূর হয়, তার হাতেই এত মৌমাছির মৃত্যু। আয়লা জুনিয়রকে বলতে থাকে, তাকে প্রমিস করতে যাতে এই ঘটনার কথা সে কাউকে না বলে। জুনিয়র তার কথায় রাজি হয়ে যায়। রাত হয়। দেখা যায় মার্লন নামের একজন লোক সমুদ্র তীরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সে দূরবীন দিয়ে নজর রাখছে সমুদ্রে। সে সমুদ্রে কিছু একটা দেখে সাথে সাথেই বড় একটা ঘন্টা বাজায়, আর সমস্ত ঘরের লাইট সবাই অফ করে দেয়। আসলে সমুদ্রে কোনো জাহাজ দেখলেই এখানকার সবাই সব লাইট বন্ধ করে দেয়, যাতে জাহাজের কেউ বুঝতে না পারে এই আইল্যান্ডেও মানুষ বসবাস করে। আর একটু রাত বাড়লে দেখা যায় এখানকার পুরুষেরা মনোরঞ্জনের জন্য ফাইটিং গেম খেলে। আজ খেলছে মার্লন এবং ডাইলন নামের এই লোক। এরা এমন রক্তাক্ত অবস্থাতেও এতটা স্বাভাবিক, এতটা খুশি আছে শুধু একটা কারণে,
সকাল হলেই আয়লার কাছে গিয়ে সমস্ত ক্ষত সারিয়ে নিতে পারবে তারা। এরপর ডাইলন ববিকে চ্যালেঞ্জ করে তার সাথে ফাইট করার জন্য। শর্ত একটাই, যদি ডাইলন জেতে তাহলে আগামীকাল সকালে তারা আয়লাকে নিয়ে সমুদ্রে যাবে, কারণ তাদের সঞ্চয় করা সমস্ত মাছ প্রায় শেষ হয়ে এসেছে, তাই তারা আয়লাকে নিয়ে মাছ ধরতে যাবে। প্রথমে ববি চ্যালেঞ্জটা নিতে চায় না, তবে সবাই তাকে জোর করতে থাকে, তাই ববি তার সাথে ফাইট করে। রাতে বাড়িতে ফিরলেই ববির পরিস্থিতি দেখে বোঝা যায় সে বাজিটা হেরে গেছে। বাড়িতে এসেই এই কথাটা সে তার স্ত্রীকে জানায়। এরপর ওপরে আয়লার রুমে গিয়ে তার পাশে বসে থাকে, আর ম্যাজিকের মতো তার সমস্ত ক্ষত ঠিক হয়ে যায়। ক্ষতর কোনো চিহ্নও তার মুখে নেই। পরদিন সকালে প্রতিদিনের মতো আয়লার সাথে সবাই দেখা করে। এরপর ববি আয়লাকে সাথে নিয়ে বাকিদের সাথে মাছ ধরতে যায়, আর তারা সমুদ্রে গিয়ে সমস্ত নৌকা থেকে জাল ফেলে দেয় সমুদ্রে। এরপর আয়লা তার হাতটা সমুদ্রের জলে ডুবিয়ে দেয়, আর সাথে সাথেই দেখা যায় চারপাশ থেকে সমস্ত মাছ তার হাতের দিকে এগিয়ে আসছে, যেন পুরো সমুদ্রের মাছ আসতে চাইছে আয়লার কাছে। আয়লার এই অলৌকিক শক্তি আজ পুরো গ্রামবাসীর মাছের চাহিদা মেটাবে। অন্যদিকে দেখা যায় গ্রামের 4 জন বাচ্চা খেলতে যায় সাইকেল নিয়ে, তবে তাদের খেলার ধরনটা একদমই আলাদা। তারা জঙ্গল থেকে কিছু বিষাক্ত ফল নিয়ে সবচেয়ে ছোট মেয়েটিকে দেয়, আর বলে এই ফলগুলোকে খেয়ে নিতে। খাওয়ার সাথে সাথেই তারা মেয়েটিকে আয়লার কাছে নিয়ে যাবে, আর মেয়েটির কিছুই হবে না। এটাই তাদের খেলা। এর আগেও তারা বহুবার এই খেলাটা খেলেছে, তবে বাচ্চা মেয়েটি খুব ভয় পাচ্ছিল, আর জুনিয়রও তাকে বলে ফলগুলোকে না খেতে। তখনই পাশের ছেলেটি, যার নাম ফিলিপ, ফলগুলোকে নিয়ে খেয়ে ফেলে, আর সাথে সাথেই সাইকেল নিয়ে রওনা হয় আয়লার বাড়ির উদ্দেশ্যে। তবে আয়লার বাড়িতে গিয়ে তারা জানতে পারে সে বাড়িতে নেই, বাবার সাথে মাছ ধরতে সমুদ্রে গেছে। এটা শুনেই বাচ্চারা খুবই ভয় পায়। এদিকে ফিলিপের শরীরেও বিষের প্রভাব শুরু হয়ে যায়। জুনিয়র তাড়াতাড়ি করে গিয়ে তার বাবাকে অর্থাৎ বোকে ডেকে আনে। আসলে এই গ্রামে একটা ছোট্ট ক্লিনিক আছে যেটা বো চালাতো। ফিলিপকে তাড়াতাড়ি করে ক্লিনিকে আনা হয়। বো সবাইকে বাইরে তাড়াতে বলে, আর একজনকে সমুদ্রের তীরে গিয়ে আয়লাকে ডেকে আনতে বলে। এরপর বো ফিলিপের পেট থেকে নল ঢুকিয়ে সমস্ত বিষাক্ত ফলগুলোকে বের করে ফেলে, তবে ছেলেটির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। বো প্রাণপণে চেষ্টা করতে থাকে ফিলিপকে বাঁচানোর। অপরদিকে দেখা যায় আয়লারা অনেক খুশি, তারা আজ প্রচুর মাছ ধরেছে। তখনই তারা ওই ছেলেটির সম্পর্কে জানতে পারে। সাথে সাথেই সবাই ছুটে আসে ক্লিনিকে, তবে তাদের আসতে বড্ড দেরি হয়ে গেছে। ফিলিপ মারা গেছে। ববি আয়লাকে তার কাছে নিয়ে যায়। আয়লা চেষ্টাও করে, তবে সে বুঝতে পারে মৃতকে ফিরিয়ে আনা তার পক্ষে আর সম্ভব নয়, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। ফিলিপের বাবা মা প্রচুর আকুতি মিনতি করতে থাকে ফিলিপকে বাঁচানোর, তবে মৃত্যুই তো চিরন্তন সত্য, সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব নয়। ফিলিপের মৃত্যুতে গোটা গ্রামবাসী খুবই শোকাহত হয়ে যায়। আয়লা আসার পর থেকে গত 9-10 বছরে এই গ্রামে কেউ মারা যায়নি, আর এই মৃত্যু সবচেয়ে বেশি প্রভাবিত করে আয়লাকে। সে আজ তার জীবনের প্রথম কাউকে মরতে দেখেছে। এরপর আয়লা সেই জায়গায় যায় যেখানে তার হাতে অনেক মৌমাছির মৃত্যু হয়েছে। সে একটা মৌমাছিকে হাতে তুলে নিয়ে চেষ্টা করে তাকে বাঁচানোর, তবে সেটা আর সম্ভব নয়। বাড়িতে ফেরার পর ববি আয়লাকে বোঝাতে থাকে ফিলিপ চিরকালের জন্য চলে গেছে, আর মৃত্যু খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তখনই আয়লার মায়ের হাত কেটে যায় সবজি কাটতে গিয়ে, আর সে অবাক হয়ে যায় এটা দেখে আয়লার কাছে থাকার পরেও তার ক্ষত কেন ঠিক হচ্ছে না। ববি বিষয়টা কনফার্ম হবার জন্য ছুরি দিয়ে নিজের হাতটাও কেটে নেয়, আর তারা নিশ্চিত হয়ে যায় যে আয়লার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আর কাজ করছে না। সেদিন রাতেই ববি গ্রামের সবাইকে মিটিংয়ের জন্য ডেকে পাঠায়। সবাই খুবই কৌতূহলী হয়ে মিটিংয়ে আসে। ববি সবাইকে জানায় কাল থেকে আবার গ্রামের ক্লিনিকটিকে খোলা হবে, আর বো আগের মতোই সেই ক্লিনিকটিকে সামলাবে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এত বছর থেকে বন্ধ থাকা ক্লিনিকের হঠাৎ কি প্রয়োজন পড়লো? তাদের কাছে তো আয়লা আছে, তাহলে আবার ক্লিনিক কেন? ববি উত্তর দেয় তাদের মেয়ে আয়লা তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে, তার মধ্যে এখন আর কোনো হিলিং পাওয়ার নেই, আর এই কারণেই আগামীকাল থেকে আয়লার সাথে রোজ সকালের সাক্ষাৎকারটা বন্ধ থাকবে। সবাই খুবই হতচকিত হয়ে যায়, তার এই কথার বিরোধ করতে থাকে। ববি বলে ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধুমাত্র কিছুদিনের জন্য। হয়তো ফিলিপের মৃত্যু আয়লাকে খুবই ট্রমাটাইজ করেছে, এর আগে কাউকে মরতে দেখেনি আয়লা, হয়তো এই জন্যই তার পাওয়ার কাজ করছে না। এত বছর থেকে সবার উপকার করে এসেছে আয়লা, এইটুকু বিশ্রাম তো তার প্রাপ্য, এতটুকু সাহায্য তো গ্রামবাসীদের সবার করা উচিত। সবাই বলে ওঠে আয়লার পাওয়ার থাকুক আর না থাকুক, তারা আয়লার সাথে দেখা করাটা বন্ধ করবে না, আর সেটাই আয়লার পক্ষে ভালো হবে। সবকিছু আগের মতো চললে আয়লাও স্বাভাবিক থাকতে পারবে। তবে ববি কারো কথা না শুনে বলে দেয় এই গ্রামের মেয়র সে, তাই সে যেটা ঠিক করেছে সেটাই হবে, কাল থেকে সব বন্ধ থাকবে। তখন হঠাৎ করেই আয়লার দিদা অর্থাৎ ফেই বলে ওঠে তাহলে ভোট করা হোক যেমনটা আগে হতো, আর আয়লার সাথে সাক্ষাৎকার জারি রাখাতেই ম্যাক্সিমাম লোকে ভোট দেয়। ববি রাগ করে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। পরদিন সকালে দেখা যায় ববির বাড়ির সামনে রোজ দিনের মতো ভিড় লেগে আছে। সবাই এসেছে আয়লার সাথে দেখা করতে। ডাইলন আয়লার জন্য উপহার নিয়ে আসে। আয়লাকে জিজ্ঞেস করে এখন কেমন আছে সে। আয়লা উত্তর জানায় ভালো আছে, তবে আজ সে কারোর মনটা ভালো করতে পারবে না, তার মধ্যে সেই ক্ষমতা নেই। ডাইলন আয়লাকে বলে তাতে কি হয়েছে, আমি শুধু চাই তুমি হাসি খুশি থাকো ব্যাস।
আয়লা এতে কিছুটা খুশি হয়। সেই দিনই ফিলিপের বাবা মা ববির সাথে দেখা করতে আসে। তারা ববিকে বলে ফিলিপের মৃত্যুর পর তাদের মেয়ে খুবই খারাপ আছে, সে খুবই ডিপ্রেসড আছে। তাই তারা ঠিক করেছে তারা মেয়েকে মেইনল্যান্ডে নিয়ে যাবে, শহরে ডাক্তার দেখাবে। তবে ববি তাদেরকে সম্মতি দেয় না। সে চায় না মেইনল্যান্ডের কেউ জানতে পারুক তাদের আইল্যান্ড সম্পর্কে। আর এই নিয়মটা এই গ্রামের সবাই মিলে একসাথেই বানিয়েছিল। ফিলিপের মা বলে তারা মেইনল্যান্ডে গিয়ে আয়লার কথা কাউকে বলবে না, তারা শুধু চায় তাদের মেয়ে ভাইকে হারানোর ব্যথাটা যাতে ভুলতে পারে। তবে ববি কিছুতেই রাজি হয় না। এইদিকে এই কথাগুলো বউ শুনে নেয়। ফিলিপের বাবা মা চলে গেলে বউ ববিকে বলে তাদের যেতে দেওয়া উচিত, এমনকি আয়লাকেও কোনো ডক্টর দেখালে আয়লাও ঠিক হয়ে যাবে। তবে ববি চায় না তার মেয়ের সম্পর্কে মেইনল্যান্ডের কেউ জানতে পারুক, কারণ সে ভালো করেই জানে আয়লার পাওয়ার সম্পর্কে জানলে তার সাথে কি কি হতে পারে। বউ তাকে আর কিছু বলে না। অপরদিকে ফেই এবং কিছু মানুষ মিলে সাপোর্ট গ্রুপ শুরু করে, যেখানে সবাই একে অপরের দুঃখ কষ্ট শেয়ার করে। সবাই জানায় আয়লার ক্ষমতা চলে যাওয়ার পর থেকে সবাই কতটা ভয়ে ভয়ে আছে। আসলে এতদিন আয়লার সাথে দেখা করেই সবার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেত, তবে এখন তো আর সেটা হচ্ছে না। তাই তারা এই গ্রুপের শুরু করেছে। এরপর ফেয়ের বলার পালা। ফেই বলতে থাকে আয়লা শুধুমাত্র কোনো গিফটেড চাইল্ড নয়, সে এমন নয় যে খুব ভালো খেলে, খুব ভালো পড়াশোনা বা খুব ভালো মিউজিক করতে পারে, এমন নয়। তার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেটা আমাদের সবার বোঝার বাইরে। আয়লা শুধুমাত্র একজন মেয়ে নয়, স্বয়ং ঈশ্বরের পাঠানো দূত সে। এসব বলতে বলতেই ফেই থেমে যায়। তার অ্যালজাইমার আবার ফিরে এসেছে, সে ভুলে যাচ্ছে সবকিছু। যখন তার চোখ খুলে নিজেকে আয়লার ঘরে দেখতে পায়। আসলে অ্যালজাইমারের কারণে ভুলে গেছে সে এখানে কি করে এলো। সেখান থেকে বেরোনোর সময় ববি তাকে বলে মিটিংয়ে ফেয়ের আয়লাকে সাপোর্ট করা উচিত ছিল। তখন ফেই বলে সে চায় ববি ভবিষ্যতেও এখানকার মেয়র থাকুক, আর মেয়র থাকতে হলে জনগণের মতামত নেওয়াটা খুবই জরুরি। এই কারণেই সে ভোটের কথাটা বলেছিল। দুপুরে আয়লা জুনিয়রদের বাড়িতে বসে জুনিয়রের সাথে খেলা করছিল। তখন বউ এসে তাদেরকে একটা ম্যাজিক দেখাতে চায়। তাদের দুজনকে নিয়ে যায় বেসমেন্টের ঘরে, আর এরপর তাদেরকে প্রমিস করতে বলে তারা যা দেখতে চলেছে সেটা যেন শুধু একটা সিক্রেটই থাকে, কেউ জানতে না পারে। আর এরপরেই বউ তার লুকিয়ে রাখা সেই পুরনো টিভিটা চালিয়ে তাদের দুজনকে দেখতে দেয়। আজ প্রথম আয়লা এই টিভি দেখতে পাচ্ছে মেইনল্যান্ডাররা কিভাবে থাকে, শহরের লোকরা কিভাবে থাকে। আর এটা যেন তাদের কাছে একটা ম্যাজিকের মতোই ছিল। আসলে এই গ্রামের সবাই এমন কনজারভেটিভ হলেও বউ কিছুটা ওপেন মাইন্ডেড। সে চায় না এই সব কিছু থেকে বাচ্চাদেরকে বঞ্চিত রাখতে। তাই সে জুনিয়র আর আয়লাকে লুকিয়ে লুকিয়ে টিভি দেখাচ্ছে। সেদিন রাতে যখন আয়লা তার রুমে ঘুমাচ্ছিল, তার মা গ্রেস তাকে দেখতে আসে। তাকে দেখতে আসার সময় সে খেয়াল করে হঠাৎ করেই তার আঙুলে কেটে যাওয়া অংশের ক্ষতটা ম্যাজিকের মতো মিটে যায়। সাথে সাথেই সে ববিকে ডাকতে থাকে। এরপর ববি যখন ঘরে আসে, সে দেখতে পায় তার হাতের ক্ষতটাও ঠিক হয়ে গেছে। তারা বুঝতে পায় যতক্ষণ আয়লা জেগে থাকে তার মধ্যে কোনো ক্ষমতা থাকে না, তবে সে ঘুমিয়ে পড়লেই তার সমস্ত ক্ষমতা ফিরে আসে। এই জন্যই গ্রেস তাড়াতাড়ি করে তার মা ফেইকে আনতে যায়, কারণ তার মায়ের অ্যালজাইমার ঠিক করাতে হবে আয়লার কাছে এনে। তবে ববি গ্রেসকে আটকায়। সে বলে ফেইকে এখন এখানে নিয়ে আসাটা ঠিক হবে না। যদি তার মা জানতে পারে ঘুমন্ত অবস্থায় আয়লার মধ্যে পাওয়ার ফিরে আসে, তাহলে সে পুরো সাপোর্ট গ্রুপকে জানিয়ে দেবে, আর সাথে সাথেই পুরো গ্রামের লোক আয়লার ঘুমন্ত অবস্থাতে এখানে চলে আসবে। তবে গ্রেস তার কথা শুনতে চায় না। সে বলে আমার মাকে আগে নিয়ে আসি, তারপর দেখা যাবে। তখন ববি বাধ্য হয়েই গ্রেসকে বলে গ্রেস, মানুষ মারা যায়, এটা কি মনে আছে তোমার? এই কথা বলে সে গ্রেসকে বুকে জড়িয়ে নেয়। এরপর দেখানো হয় বউ তার ক্লিনিক বন্ধ করে মদ্যপান করতে করতে বাড়িতে ফিরছিল। তখনই হঠাৎ করে দেখতে পায় সাপোর্ট গ্রুপের রুমটাতে লাইট জ্বলছে। সে সেই সাপোর্ট গ্রুপের এখানে আসে। দেখতে পায় মার্লন সাপোর্ট গ্রুপে কাঁদো কাঁদো স্বরে তার কষ্টের কথা বলছে। এরপর বউ কথা বলতে শুরু করে। সে বলতে থাকে 15 বছর আগের কথা, যখন মার্লন বউয়ের ক্লিনিকে এসেছিল। মার্লন ছিল এই আইল্যান্ডের সবচেয়ে শক্তিশালী মানুষ, আর আজ 10 বছরের একটা বাচ্চার ক্ষমতা চলে গেছে তার হ্যাংওভার কাটানোর। এই জন্য সে এমন কান্না করছে। এই কথা শুনে মার্লন কিছুটা রেগে যায়। তখন বউ বলতে থাকে আমাদের লাইফ এই সব কিছুর আগে কতটা সুন্দর ছিল। তোমাদের কি কারো মনে আছে যে আমরা কিভাবে বেঁচেছিলাম? কেন আমরা নিজেদেরকে আইল্যান্ডার বলতাম? এখন আমরা সবকিছুর জন্যই একটা 10 বছরের বাচ্চার উপর ডিপেন্ড করি। আমাদের খাবার জোগান থেকে শুরু করে আমাদের সমস্ত দুঃখ দূর করা, সেই সব কিছুর জন্য আমরা ডিপেন্ড করি মাত্র 10 বছরের একটা বাচ্চার উপর। ঘৃণা হয় আমার তোমাদের দেখলে। তার এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই খুবই রেগে যায়। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এরপর বউ তার বাড়িতেই ফিরে যাচ্ছিল, তবে হঠাৎ তার কিছু মনে হয়। সে আবার ঘুরে চলে যায় ফিলিপের বাড়িতে। সেখানে সে ফিলিপের বাবাকে ডাকতে থাকলেও কারো উত্তর পায় না। তাদের ঘরে ঢুকে দেখতে পায় সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। হঠাৎ করেই ফিলিপের বাবা এসে তাকে মারতে থাকে। বউ বলে আমি শুধু এখানে কথা বলতে এসেছি। এরপর বউ ফিলিপের বাবা মাকে বলে সে এই আইল্যান্ড থেকে মেনল্যান্ডে যেতে তাদেরকে সাহায্য করবে। সে বোটের জোগাড় করতে পারে। ফিলিপের বাবা জিজ্ঞেস করে কিন্তু তুমি কেন করবে আমাদের জন্য? তখন বউ জানায় সে তার ছেলে জুনিয়রকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে চায়। তার এই কথা শুনে ফিলিপের মা বাবা তাকে পাশের ঘরে নিয়ে যায়। আর এরপর বউ যা দেখতে পায় তাতে সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় তারা ঘরের বেসমেন্ট ভেঙে সেই কাঠ দিয়েই নিজেদের জন্য একটা বোট তৈরি করেছে, আর তারা
রাজিও হয়ে যায় বউকে সাথে নিয়ে যাওয়ার জন্য। এর পরের দিনই মাঝরাতে হঠাৎ করে ফেই গ্রেসের বাড়িতে আসে। গ্রেস তার মাকে জিজ্ঞেস করে সে এত রাতে কেন এসেছে, তবে ফেই কিছু বলতে পারে না। আসলে ফেয়ের মধ্যে অ্যালজাইমারের আরও একটা এপিসোড হয়েছে, তাই সে সবকিছু ভুলে গেছে সে এখানে কেন এসেছে। গ্রেস তার মায়ের এমন অবস্থা দেখে ঠিক থাকতে পারে না, তাই ববির মানা করা সত্ত্বেও সে চুপচাপ লুকিয়ে লুকিয়ে ফেইকে নিয়ে যায় আয়লার রুমে। আর আয়লার রুমে গিয়েই আয়লার পাশে থেকে ফেয়ের সমস্ত অসুখ দূর হয়ে যায়। এরপর গ্রেস ফেইকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু এটা ববি দেখে নেয়। ববি দেখে নিয়ে তাকে জিজ্ঞেস করে সে মানা করেছিল তারপরেও কেন, তবে গ্রেস বলে সে আমার মা। সকালে দেখা যায় মার্লন এবং ডাইলন মাছ ধরতে গেছে সমুদ্রে, তবে তারা একটা মাছও সেখানে পায় না। এমনই বারবার মাছ ধরতে ব্যর্থ হওয়ায় আজ তারা মেয়রকে ডেকে পাঠায়। ববি সেখানে এলে ডাইলন জানায় তারা মাছ ধরার প্রচুর চেষ্টা করছে, তবে একটা মাছও তারা ধরতে পারছে না। ববি তাদেরকে বলে তাহলে তোমাদের সমুদ্রে আরও বেশি পরিশ্রম করা উচিত। তখন ডাইলন জানায় আমরা প্রচুর পরিশ্রম করছি, তবে কথা এটা নয়, আসল কথা হচ্ছে সমুদ্রে মাছই নেই। আসলে মেনল্যান্ড থেকে বড় বড় জাহাজ সমুদ্রের এই অংশে এসে প্রত্যেক দিন মাছ ধরে নিয়ে যাচ্ছে, এই জন্যই তারা কোনো মাছ পাচ্ছে না। এখন শুধুমাত্র একটাই উপায়, আয়লার ক্ষমতা ফিরে এলে তবেই তারা মাছ পাবে। ববি তাদের এই কথার কোনো গুরুত্ব দেয় না। দুপুরে আয়লা এবং জুনিয়র টিভি দেখছিল, আর তখনই বো বাড়ির সমস্ত কিছু ব্যাগে গুছিয়ে নিচ্ছিল। সমস্ত স্মৃতিগুলো সে ব্যাগে ভরে নিচ্ছে, কারণ আগামীকালই সে জুনিয়রকে নিয়ে এই আইল্যান্ড ছেড়ে চলে যাবে চিরকালের জন্য। অন্যদিকে গ্রেসের মা এসে ববিকে বলে আয়লার ক্ষমতা ফিরে এসেছে, তার জেগে থাকা অবস্থায় কোনো পাওয়ার না থাকলেও ঘুমন্ত অবস্থায় সব কিছু করতে পারে। আর এই কথা নিয়ে তাদের ভাবা উচিত, একজন মেয়র হওয়ায় ববির সেলফিশ হওয়া উচিত নয়, তার পুরো গ্রামকে সাহায্য করা উচিত। এই বলে ফেই ববিকে বুদ্ধি দেয় আয়লাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর, আর সেই ঘুমন্ত অবস্থাতেই পূর্বের সমস্ত কাজগুলো একইভাবে জারি রাখার জন্য। এই কথা শুনেই ববি খুবই রেগে যায়। সে গ্রেসকে বলে তার মাকে চুপ করাতে, আর গ্রেস তার মাকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর ববি গ্রেসকে বলতে থাকে আমি বারবার মানা করেছিলাম আয়লার এই কথাটা তার মাকে না জানানোর জন্য, তবে গ্রেসও ববির কথা নয় বরঞ্চ তার মায়ের কথাতেই সায় দিচ্ছে। সে বলতে থাকে ঈশ্বর আয়লাকে এই আইল্যান্ডে পাঠিয়েছে কোনো এক কারণের জন্য। আমি কোনোদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করিনি, তবে সেই সকালে আমার মিসক্যারেজের পর আমি ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করেছিলাম, আর সেই ভোরেই তুমি আয়লাকে খুঁজে পেয়েছিলে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। ববি তাকে বারবার বোঝাতে থাকে আয়লাকে আমরা মেইনল্যান্ড থেকে দূরে রেখেছি শুধুমাত্র একটা কারণেই, কারণ তার এই ক্ষমতা সম্পর্কে মেইনল্যান্ডের লোক জানতে পারলে তার ওপর বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করবে। এই জন্যই আমরা মেইনল্যান্ড থেকে সমস্ত সম্পর্ক বন্ধ করে রেখেছি। আর আজ তুমি তাকে ড্রাগ দেওয়ার কথা বলছো, তুমি সেই একই এক্সপেরিমেন্ট করতে চাইছো, ভুলে যাচ্ছ যে আমরা তার মা বাবা। তবে গ্রেস ববির কোনো কথা মানতে চায় না। ববি বলে এখন আমাদের সত্যি এটা ভাবা উচিত যে আমাদের এই আইল্যান্ড থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তবে গ্রেস তার কথায় একদমই অবাক হয়ে যায়, তার কোনো কথা মানতে চায় না, বরঞ্চ বলে আমাদের ধৈর্য রাখতে হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলেই সে ফের দেওয়া সেই ঘুমের ওষুধ গুঁড়ো করে জলের সাথে খাইয়ে দেয় আয়লাকে। এরপর আয়লাকে নিয়ে যাওয়া হয় সমুদ্র তীরে, তাকে নিয়ে যাওয়া হয় মাছ ধরতে। আর সেই রাতে আয়লাকে নিয়ে যাওয়ার সাথে সাথেই তারা প্রচুর মাছ ধরতে পায়। পুরো গ্রামবাসী অনেক খুশি। আজ তারা আবারও সবাই মিলে স্লোগান দিচ্ছে অল থ্যাঙ্কস টু আয়লা, অল থ্যাঙ্কস টু আয়লা। তবে আজকে সবার এই আয়লাকে ধন্যবাদ জানানোটা ববির একদমই ভালো লাগছে না, কারণ সে দেখতে পাচ্ছে এই গ্রাম তার মেয়েকে কিভাবে ব্যবহার করছে। আর গতকাল রাতে এত মাছ ধরার জন্যই গ্রামের সমস্ত লোক আজ খুব খুশি রয়েছে। তারা আজ বাইরে বসে খাবার খাচ্ছে, একসাথে সময় কাটাচ্ছে। তখনই বউ এসে ববির সাথে কথা বলে। সে ববির কাছে জানতে চায় কি করে হলো এসব। ববি তাকে জানায় তারা আয়লাকে ঘুমের ওষুধ দিয়েছে, ঘুম পাড়িয়ে তাকে দিয়ে সমস্ত কাজ করাবে তারা। বউ এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। সে বলে তুমি এটা কিভাবে করতে দিতে পারলে, তোমার কি মনে হয় আমার ইচ্ছাতে এটা হয়েছে? সে বউকে বলে সে আয়লাকে নিয়ে এই আইল্যান্ড ছেড়ে চলে যেতে চায়, এই গ্রামবাসীদের থেকে দূরে চলে যেতে চায়। তখন বউ ববিকে জানায় আজ রাতে ফিলিপের মা বাবা ফিলিপের বোনকে নিয়ে এই আইল্যান্ড ছেড়ে চলে যাবে, আজ সূর্যাস্তের পরেই সেখানে উপস্থিত থাকবে। তবে সেখানে শুধুমাত্র দুজনের জায়গা রয়েছে। এই বলে বউ সেখান থেকে চলে যায়। দেখা যায় ফেই এবং ডাইলন তাদের ওপর নজর রাখছে। সেই রাতে বউ যখন বাড়িতে ফিরে যায় দেখতে পায় ফেই সেখানে অলরেডি উপস্থিত রয়েছে। বউ তাকে ড্রিঙ্ক অফার করে, তবে ফেই বলে সে ড্রিঙ্ক নেবে না। এরপর বউ নিজের জন্য ড্রিঙ্ক নিয়ে তার সাথে কথা বলতে থাকে। আমরা আয়লাকে কি একটা সাধারণ জীবন দিতে পারি না? তখন ফেই তাকে জিজ্ঞেস করে তোমার তো কোথাও যাওয়ার কথা রয়েছিল না? তখন বউ জানায় না, সে এই মুহূর্তে তো আয়লাকে ছেড়ে কোথাও যাবে না। ফেই বলে এটাই আমার ভয়। এরপর তারা দুজন এই আইল্যান্ড নিয়ে অনেকক্ষণ কথা বলে। বউ ফেইকে এটাও বলে সে মেডিকেলি সমস্ত রকম চেষ্টা করবে যাতে ফের কোনো কষ্ট না হয়, তবে অন্তত আয়লাকে একটু মুক্তি দিতে। তবে ফেই জানায় সে আর পুরনো অবস্থায় ফিরে যেতে চায় না। তখন বউ বলে আমি তোমার জন্য সবসময় এখানে আছি,
এই কথা শুনেই ফেই কিছুটা ইমোশনাল হয়ে যায়। এরপর তাকে জড়িয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে বেরিয়ে ফেই সোজা চলে যায় ডায়লনের বাড়িতে। এরপর ডায়লন বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় ববি চুপচাপ আয়লার ঘরে যায়। তাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে আসে বাইরে। আয়লাকে নিয়ে দৌড়ে যেতে থাকে ফিলিপের বাড়ির উদ্দেশ্যে। আর অন্যদিকে বো হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে। ছটফট করতে করতে সেখানেই মারা যায় সে। আসলে ফেই তার বাড়িতে এসেছিল তাকে মারতে। তার ড্রিঙ্কের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ফেই। এরপর ডায়লন বইয়ের বডিটাকে ক্লিনিকে নিয়ে যায় আর পুরো ক্লিনিকে আগুন ধরিয়ে দেয়। এই আগুন পুরো গ্রাম থেকে দেখা যাচ্ছে। ফিলিপের বোন এই আগুন দেখে তার মা বাবাকে ডাকে। আর এই জন্যই ফিলিপের মা বাবা তাড়াতাড়ি করে তাদের বোট নিয়ে সমুদ্রে রওনা দিয়ে দেয়। এরপর ববি যতক্ষণে আয়লাকে নিয়ে সেখানে পৌঁছায় দেখতে পায় তারা অলরেডি বোট নিয়ে মাঝ সমুদ্রে চলে গেছে। এদিকে আয়লা ক্লিনিকের আগুন দেখে তার বাবাকে ডাকতে থাকে। তারা গিয়ে দেখতে পায় পুরো ক্লিনিক আগুনে জ্বলে যাচ্ছে আর তার ভেতরেই পড়ে আছে বইয়ের মৃতদেহ। জুনিয়র তার বাবার এই মৃত্যু সহ্য করতে পারে না, তাই সে দৌড়ে চলে যায় এই ক্লিনিক থেকে, এই আগুন থেকে বহু দূরে। কান্নায় ভেঙে পড়ে সে আর সারা রাত সে বসে থাকে সমুদ্র তীরে। পরদিন সকালে মার্লন সেই বড় ঘন্টাটা বাজাতে থাকে। আসলে এই আইল্যান্ডে এত বছর পর প্রথম মেইনল্যান্ডের কোনো বোট এখানে এসেছে। এই জন্যই এই বড় ঘন্টা শুনে পুরো গ্রামবাসী চলে আসে সেই সমুদ্র তীরে। সাথে সাথে ববিও সেখানে চলে আসে। এদিকে ডায়লন তার ঘর থেকে একটা রিভলভার পকেটে নিয়ে সেও চলে আসে এই সমুদ্র তীরে। আসলে মেইনল্যান্ড থেকে একজন লেডি পুলিশ অফিসারের সাথে একজন চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির কর্মচারী এসেছে এখানে। কারণ ফিলিপের বাবা মা মেইনল্যান্ডে গিয়েই আয়লা সম্পর্কে তাদেরকে বলেছিল আয়লা বিপদে রয়েছে, আর তাই জন্যই তারা এখানে রুটিন চেকআপের জন্য এসেছে। এই কথা শুনে ববি জানায় আয়লা তার মেয়ে, যা জিজ্ঞেস করার তাকে জিজ্ঞেস করতে পারে। তবে সেই অফিসার বলে ববির সাথে নয়, সে শুধু আয়লার সাথে একবার কথা বলবে। এরপর তারা হাঁটতে থাকে ববির বাড়ির উদ্দেশ্যে। আর তারা যত এগিয়ে আসছে ততই এই আইল্যান্ডের লোকের ভাবসাব দেখে বুঝতে পারছে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। সেই পুলিশ অফিসারকে বাইরে দাঁড় করিয়ে ওয়েলফেয়ার সোসাইটির অফিসার যায় আয়লার সাথে দেখা করতে। আয়লার কাছে গিয়ে সে আয়লার সাথে অনেক কথা বলে, সমস্ত রকম ভাবে জানার চেষ্টা করে আয়লা এখানে ঠিক আছে কিনা, এখানে তার কোনো বিপদ আছে কিনা। তবে আয়লা বারবার তাকে একটা কথাই বলে, সে এখানে ভালো আছে, এখানে সুরক্ষিত আছে। আর এটা নিশ্চিত হওয়ার পর যখন সেই অফিসার আয়লার রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই আয়লা বলে ওঠে, তোমার আমাকে ধন্যবাদ বলা উচিত। সেই অফিসার বুঝতে পারে না আয়লা কেন এমন বলছে। তখন আয়লা বলে, আমার রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় তোমার বলা উচিত ম্যানি থ্যাঙ্কস টু আয়লা। এই কথা শুনেই সেই অফিসার একদমই অবাক হয়ে যায়। সে বুঝে যায় আয়লার সাথে কোনো স্বাভাবিক কাজ চলছে না এখানে। এই জন্যই সে আয়লাকে বাইরে নিয়ে আসে। আর সেই পুলিশ অফিসারকে বলে আয়লা এবং এই ফ্যামিলিকে নিয়ে সে স্টেশনে যেতে চায়, কিছু প্রশ্ন করা বাকি আছে। এই বলে তারা সেখান থেকে এগোতে যাবে, তবে পুরো গ্রামবাসী তাদের সামনে এসে দাঁড়ায়। সেই বারবার বলতে থাকে, আমরা আয়লাকে যথেষ্ট ভালোবাসি, তার যথেষ্ট যত্ন নেই। আর ববি আমাদের মেয়র, আমরা তাকে যথেষ্ট সম্মান করি, তাকে এভাবে নিয়ে যেতে দেব না আমরা। এই কথা কাটাকাটিতেই যখনই পুলিশ অফিসার তার বন্দুক বের করে, সাথে সাথে ডায়লনও তার বন্দুক বের করে পুলিশ অফিসারের দিকে ধরে। এইসব ঝামেলা দেখে গ্রেস আয়লাকে নিয়ে তার রুমে চলে যায়। অন্যদিকে দেখা যায় জুনিয়র সেই বোটে এসেছে। সেখানে একটা ফর্মের ওপর আয়লার নাম দেখতে পেরে সে বুঝে যায় পুলিশ অফিসার আয়লার বাড়িতে গেছে। আর সাথে সাথে সেই বোটে থাকা রেডিওর মাধ্যমে মেইনল্যান্ডের অফিসে জানিয়ে দেয় আরো ব্যাকআপ পাঠাতে, কারণ এখানে বেশ বড় ঘটনা ঘটতে চলেছে। এই বলে সে বোটে থাকা বন্দুকটাকে কাঁধে তুলে নিয়ে লুকিয়ে লুকিয়ে এগিয়ে যায় আয়লার বাড়ির দিকে। এদিকে পুলিশ অফিসার এবং ডায়লন একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আর মাঝে এসে ববি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এইসবের কোনো দরকার নেই। পুলিশের পেছনে থাকা একজন চাইল্ড ওয়েলফেয়ারের অফিসারকে আটকাতে যায়। আর এই ঝামেলার মধ্যেই ববি পুলিশ অফিসারের সামনে চলে আসে। আর হঠাৎ চলা গুলিতে পুলিশের গুলি এসে লাগে ববির বুকে। সাথে সাথে ডায়লনও গুলি করে সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে। এরপর তারা সবাই মিলে ববিকে বাড়ির ভেতরে নিয়ে আসে। ববি তাদেরকে বারবার বলতে থাকে তাকে আয়লার কাছে নিয়ে যাওয়ার জন্য, তবে কেউ তাকে আয়লার কাছে নিয়ে যায় না। ফেই সবার প্রথমে ববিকে প্রমিস করতে বলে যেন সে আয়লাকে নিয়ে এই আইল্যান্ড ছেড়ে কোথাও না যায়। ববি তাদেরকে প্রমিস করে আর বলতে থাকে তাকে আয়লার কাছে নিয়ে যেতে। তখনই সাথে সাথে ফেই ঘুমের ওষুধ মেশানো জল নিয়ে আসে গ্রেসের কাছে। আর গ্রেসকে বলে দেয় এই জলটা তাড়াতাড়ি করে আয়লাকে পান করিয়ে দিতে। ববির অবস্থা খুবই খারাপ। গ্রেস গ্লাসটা আয়লাকে দিয়ে সেটা পান করতে বলে, তবে আয়লা কিছুতেই করবে না। সে বারবার তার বাবার কাছে যেতে চাইছে। গ্রেস তাকে জোর করতে থাকে, কিন্তু আয়লা বারবার জিজ্ঞেস করে তার বাবা কোথায়, কেন তাকে এটা খেতে দিচ্ছে। আয়লা যখন কোনোভাবেই রাজি না হয় তখন গ্রেস তার হাত পা চেপে ধরে আর ফেই তাকে জোর করে সেই ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। ঠিক তখনই জুনিয়র বন্দুক হাতে সেখানে চলে আসে। গ্রেস আর ফেইকে সেখান থেকে সরে যেতে বলে। জুনিয়র ফের কাছে জিজ্ঞেস করে সে তার বাবার সাথে কি করেছে, কারণ শেষবার সে তার বাবাকে দেখতে গেছে আর তখনই তার বাবা মারা গেছে। সে জানে ফেই তার বাবাকে মেরেছে। ফেই এই কথা অস্বীকার করতে থাকে। তখন গ্রেস জুনিয়রকে ডেকে শান্ত হতে বলে, তাকে বলতে থাকে তারা যা করছে সব ভালোর জন্যই করছে। আর এই সুযোগে ফেই চালাকি করে জুনিয়রকে আটকাতে চায়, তবে জুনিয়র গুলি চালিয়ে দেয় আর সেটা গিয়ে লাগে ফেয়ের গায়ে। সাথে সাথেই ফেই মারা যায়। আর এই দৃশ্য দেখে আয়লা একদমই চমকে যায়। সে খুবই ভয় পেয়ে যায় আর ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে।
সাথে সাথেই দেখানো হয় সেই একই কিং টাইড, যেই কিং টাইডেই আয়লা ভেসে এসেছিল এই আইল্যান্ডে। এরপর দেখানো হয় চারিদিকে ছড়িয়ে রয়েছে রক্ত। আয়লা খুবই ধীরে ধীরে নিচে নেমে আসে, আর নিচে নেমে এসে দেখতে পায় ঘরে থাকা সমস্ত মানুষ মারা গেছে, এমনকি এই আইল্যান্ডে থাকা সমস্ত মানুষ মরে পড়ে আছে। আমরা বুঝতে পারি আয়লা ভয় পাওয়াতে যেমন ভাবে তার হাতে থাকা সমস্ত মৌমাছি মরে গেছিল, আজ তার ভয় পাওয়াটা এত বেশি ছিল, এমন চিৎকার করেছে যে তার এই ভয়ে এই আইল্যান্ডের সমস্ত মানুষ একসাথে মারা গেছে। আয়লা কান্না করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সমুদ্র তীরে। সেখানে গিয়ে বসে সে কান্না করতে থাকে তার বাবাকে হারানোর জন্য, যে গ্রামবাসীদের সে এত বেশি ভালোবেসেছে তাদের সবার মৃত্যুর জন্য। আর এই সব মৃত্যুর জন্যই সে দোষী মনে করেছে ওই দুইজন ব্যক্তিকে যারা মেইনল্যান্ড থেকে এসেছে, ওই পুলিশ অফিসার আর সেই চাইল্ড ওয়েলফেয়ারের অফিসার। কারণ তাদের দুজনের জন্যই আজ আইল্যান্ডে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আর তাদের দুজনের জন্যই আজ এই আইল্যান্ডের সবাই মারা গেছে। এই ঘৃণা থেকেই আয়লা আবারও পাথর তুলে সেই সমুদ্রের দিকে ছুঁড়ে মারতে থাকে সেই মেইনল্যান্ডারদের উদ্দেশ্যে। এরপর দেখা যায় মেইনল্যান্ড থেকে আরো পুলিশের বোট এই আইল্যান্ডেই আসছে, আর এখানেই এই গল্পের শেষ হয়। তবে আয়লা কি সেই পুলিশ অফিসারদের সাথে মেইনল্যান্ডে যাবে, নাকি সেই পুলিশ অফিসারদেরও সেই একই দশা হবে যে দশা এই দুজন অফিসারের হয়েছিল, সেটা তোমরা কমেন্টেই জানিও। আর কমেন্টে আরো একটা কথা জানিও, এই পুরো গল্পটা থেকে তোমরা কি শিখেছো, কি মনে হয় এই গল্পটা তোমাদের কি শেখাতে চেয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন কিপ লাভিং, বাই।